ক্লাস 10 লাইফ সায়েন্স। আজকে আমাদের আর্টিকেল প্লান্ট নিউট্রিশন বা উদ্ভিদের পুষ্টি। আমরা নিউট্রিশন, নিউট্রিয়েন্টস, ম্যাক্রো এলিমেন্ট, মাইক্রো এলিমেন্ট এইগুলি নিয়ে আগে আলোচনা করেছি। যারা শুনতে পাওনি বা দেখোনি তারা আগের ভিডিওগুলি দেখে নেবে। তো আজকে আমাদের আর্টিকেল প্লান্ট নিউট্রিশন। দেখো, প্লান্ট নিউট্রিশন বা উদ্ভিদের পুষ্টি সেটাকে আমরা দুটি ভাগে ভাগ করে নেই। একটা হচ্ছে অটোট্রপিক নিউট্রিশন বা স্বভোজী পুষ্টি, আরেকটা হচ্ছে হেটেরোট্রপিক নিউট্রিশন বা পরভোজী পুষ্টি। স্বভোজী পুষ্টি বললেই তোমরা মনে রাখবে সে অবশ্যই প্লান্ট, তার মধ্যে ক্লোরোফিল থাকে, সে অ্যাটমসফিয়ার থেকে বা পরিবেশ থেকে বিভিন্ন র মেটেরিয়ালস অর্থাৎ কাঁচামাল সংগ্রহ করে গ্লুকোজ তৈরির মাধ্যমে ফটোসিনথেসিস প্রসেসে সে তার যে সংশ্লেষ বা সিনথেসিস সেই পর্যায়টা সম্পন্ন করে এবং পরবর্তী সময়ে সে প্রোটোপ্লাজমের মধ্যে সেই সংশ্লেষিত যে সরল বা সিনথেসিস হওয়া যে সিম্পল ফুডটা আছে তার অ্যাসিমিলেশন ঘটায়, অর্থাৎ আত্তীকরণ ঘটায়। সো এখানে স্বভোজী পুষ্টি সেটা অবশ্যই আমরা কোথায় দেখব? যত গ্রিন প্লান্টস আছে, সবুজ উদ্ভিদ আছে, যেমন মেসোফাইটিক প্ল্যান্ট, যেমন আম, জাম, কাঁঠাল, বট, হ্যাঁ, লাউ, কুমড়ো, মানে যত আমরা গ্রিন প্লান্টস দেখব সবগুলির মধ্যে অটোট্রফিক নিউট্রিশন সম্পন্ন হয়। আহ, কিছু কিছু শুধু যে অটোট্রফিক নিউট্রিশন প্লান্ট বা উদ্ভিদের মধ্যেই হয় এমন নয়। কিছু কিছু এককোষী বা ইউনিসেলুলার অর্গানিজম, যেমন ইউগ্লিনা, ক্রাইসামিবা, এদের মধ্যেও কিন্তু অটোট্রফিক নিউট্রিশনটা দেখা যায়। আহ, তাহলে এটার ডেফিনেশনটা কি হবে? স্বভোজী পুষ্টি বা অটোট্রফিক নিউট্রিশন, এটা একটা প্রসেস যেখানে অর্গানিজম বা জীবেরা, অর্থাৎ সবুজ উদ্ভিদ মানে গ্রিন প্ল্যান্টস, তাদের দেহে খাদ্য সংশ্লেষ করে পুষ্টি সম্পন্ন করে, সেটাই হচ্ছে অটোট্রফিক নিউট্রিশন বা স্বভোজী পুষ্টি। সো কোথায় দেখা যায়? আমি একটু আগে বলে দিলাম যে আম, জাম, কাঁঠাল, বট, কুমড়ো বা মানে সব যত রকমের গ্রিন প্লান্টস আছে সেইগুলির মধ্যে দেখা যায়। আহ, এই যে অটোট্রপিক নিউট্রিশনটা আছে, অর্থাৎ স্বভোজী পুষ্টিটা আছে, তার যে স্টেপস বা তার যে পর্যায়গুলি আছে, তাহলে আমরা ওই আর একটু আগে আমরা বললাম তার যে পর্যায়গুলি আছে তার মধ্যে দুটো পর্যায়ে লক্ষণীয়। একটা হচ্ছে সিনথেসিস বা সংশ্লেষ, আরেকটা হচ্ছে অ্যাসিমিলেশন বা আত্তীকরণ। তাহলে সংশ্লেষ বা সিনথেসিস যে আছে সেখানে কি হয়? সেখানে কোনো কিছু না, সেখানে গ্রিন প্লান্টস যারা আছে তারা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, অর্থাৎ তাদের মধ্যে ক্লোরোফিল থাকে, তো তারা সালোক সংশ্লেষ প্রক্রিয়া করবে। সো এখানে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ মাটি থেকে জল গ্রহণ করে, হ্যাঁ, তারপর পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, এইগুলির মাধ্যমে তারা কি করে? তারা তাদের গ্লুকোজ সিনথেসিস করে। একটা সিম্পল একটা প্রোডাক্ট, একটা কার্বোহাইড্রেট, একটা শর্করা, যেটা হচ্ছে গ্লুকোজ, সেটা সে সংশ্লেষ করে। পরবর্তী সময়ে যে এই সংশ্লেষিত গ্লুকোজটা সেটা আবার কিন্তু স্টার্চ বা শ্বেতসার, তারপরে প্রোটিন, তারপরে ফ্যাট ইত্যাদি বিভিন্ন, তাদের যে বিভিন্ন বিপাকীয় কাজ করার জন্য বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন রূপে তারা সঞ্চিত হয়। যেমন উদ্ভিদের মূল বা রুটে সঞ্চিত হয়, হ্যাঁ, তারপর কাণ্ড বা স্টেমে হয়, লিফের মধ্যে হয়, ফ্রুটের মধ্যে হয়, সিডের মধ্যে হয়, বিভিন্ন জায়গায় এইগুলি বিভিন্ন ফর্মে সঞ্চিত হয়। তো সেটা হচ্ছে সংশ্লেষ বা সিনথেসিস। এবার হচ্ছে অ্যাসিমিলেশন বা আত্তীকরণ। সেটা হচ্ছে ওই যে প্রোডাক্টটা তৈরি হলো, সরল খাদ্য যেটা তৈরি হলো, যেটাকে আমরা গ্লুকোজ বলছি, সেটাকে
প্রোটোপ্লাজমের অঙ্গীভূত করা। প্রোটোপ্লাজমের অঙ্গীভূত করা অর্থাৎ প্রোটোপ্লাজমের মধ্যে তার অন্তর্ভুক্ত করা, তাকে ভিতরে প্রবেশ করানো, প্রোটোপ্লাজমের মধ্যে প্রবেশ করানো। প্রোটোপ্লাজমের মধ্যে যদি প্রবেশ না করে তাহলে কিন্তু কোনো মেটাবলিজম হবে না। আর মেটাবলিজম যদি না হয় তাহলে সেই প্লান্টের শেপ, সাইজ, ভলিউম, ড্রাই ওয়েট এইগুলি বৃদ্ধি পাবে না। তো তার বৃদ্ধির জন্য বা ডেভেলপমেন্টের জন্য কিসের প্রয়োজন? ওই যে সরল খাদ্যটা তৈরি হয়েছিল সিনথেসিসে, সেটাকে প্রোটোপ্লাজমের অঙ্গীভূত করা, সেটাই হচ্ছে আত্তীকরণ। তাহলে আত্তীকরণ বা এসিমিলেশন বলতে আমরা সিম্পলি কি বুঝি? সরল খাদ্য উপাদানগুলিকে প্রোটোপ্লাজমের অঙ্গীভূত করার প্রসেস, সেটাই হচ্ছে এসিমিলেশন বা আত্তীকরণ। এইবার আমরা যদি টাইপস অফ অটোট্রপিক নিউট্রিশন অর্থাৎ যদি আমরা ছোট্ট করে একটা ক্লাসিফিকেশনও বলা যায় যে অটোট্রপিক বা স্বভোজীয় পুষ্টিদের টাইপস কত প্রকার, সেটাকে আমরা একদম সিম্পলি দুটো ভাগে ভাগ করে নেই। একটা হচ্ছে ফটোলিথোট্রপস আর একটা হচ্ছে কেমোলিথোট্রপস, অর্থাৎ আলোক অজৈবভোজী, আরেকটা হচ্ছে রাসায়নিক অজৈবভোজী। সো ফটোলিথোট্রপসটা কি? সেটা সেটা হচ্ছে আমাদের যে গ্রিন প্লান্টস আছে, তারা সানলাইটের উপস্থিতিতে মানে সানলাইট নিয়ে ফটোসিনথেসিসের মাধ্যমে ফটোসিনথেসিসের মাধ্যমে সানলাইটকে নিয়ে খাদ্য সংশ্লেষ করে, ফুড সিনথেসিস করে। তাহলে এখানে প্রেফারেবল পয়েন্টটা কি? প্রেফারেবল পয়েন্টটা হলো এখানে স্বভোজী উদ্ভিদ, মানে স্বভোজী মানে অটোট্রফিক প্লান্টস। তারা কি করে? তারা সানলাইটকে গ্রহণ করে খাদ্য সংশ্লেষ করে, ফুড সিনথেসিস করে। সেটাই হচ্ছে আলোক অজৈবভোজী বা ফটোলিথোট্রপস। আর কেমোলিথোট্রপস মানে হচ্ছে রাসায়নিক অজৈবভোজী। এই জায়গার মধ্যে কিছু কিছু অর্গানিজম বা জীব আছে যারা সানলাইটকে গ্রহণ করে না। তারা সানলাইটকে গ্রহণ করে না। তারা তাদেরকে তারা বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে, রাসায়নিকের মাধ্যমে আহ, বিভিন্ন বিভিন্ন রকমের ইনঅর্গানিক সাবস্টেন্সকে, বিভিন্ন প্রকার ইনঅর্গানিক সাবস্টেন্স অর্থাৎ অজৈব যৌগকে বিশ্লিষ্ট করে, মানে ভেঙে, ব্রেকডাউন করে যে শক্তি পায়, তার সাহায্যে ফুড সিনথেসিস করে। দেখো, একটা বললাম কেমিক্যাল, আরেকটা বললাম সানলাইট। আমরা লিথোট্রপসের ক্ষেত্রে গ্রিন প্লান্টসের কথা বলে দিতে পারি এক্সাম্পল হিসাবে। আর কেমোলিথোট্রপসের ক্ষেত্রে এই খুব ক্রুশিয়াল এই জায়গাটা একটু মনে রাখবে এক্সাম্পলগুলি: সালফার ব্যাকটেরিয়া অ্যান্ড আয়রন ব্যাকটেরিয়া। এই দুটো এক্সাম্পল মনে রাখবে। তারা হচ্ছে রাসায়নিক অজৈবভোজী বা কেমোলিথোট্রপস। বাস, ভেরি সিম্পল। এই দুটা হলো আমাদের আলোক অজৈবভোজী আর রাসায়নিক অজৈবভোজী। সো তারা কি? তারা হচ্ছে আমাদের টাইপস অফ অটোট্রপিক নিউট্রিশন। এইবার আমরা চলে যাচ্ছি হেটেরোট্রফিক নিউট্রিশন অর্থাৎ পরভোজী পুষ্টি। প্লান্ট বললেই কিন্তু আমাদের মনে চলে আসে যে তাদের ক্লোরোফিল থাকে। দেখো, ক্লোরোফিল নেই এইরকম প্ল্যান্টও কিন্তু আছে। তাহলে তারাও তো পৃথিবীতে বেঁচে আছে, তাদেরও তো শক্তির দরকার, তাদেরও তো খাদ্যের দরকার, কিন্তু তাদের কাছে ক্লোরোফিল নেই। তারা তো আর ফটোসিনথেসিসের মাধ্যমে ফুড প্রোডাকশন করতে পারে না। তাহলে তারা কিভাবে বেঁচে আছে? তাদের যে পদ্ধতিটা নিউট্রিশনের, সেটাই হচ্ছে হেটেরোট্রপিক নিউট্রিশন বা পরভোজী পুষ্টি। তার মানে তারা নিজেদের খাদ্য নিজে সংশ্লেষ বা সিনথেসিস করতে পারে না।
তাহলে তারা কি করে, তারা কোনো হোস্ট প্ল্যান্টের উপর অর্থাৎ আশ্রয়দাতার দেহ থেকে বা কোনো মৃত জৈব পদার্থ থেকে ডেডলি ডিকম্পোজড অর্গানিক সাবস্টেন্স এইসব জায়গা থেকে পুষ্টিরস শোষণ করে বেঁচে থাকে। এটাই হচ্ছে পরভোজী, মানে অন্যের উপর ডিপেন্ডেন্ট, চাহে সে হোস্ট প্ল্যান্টই হোক, মানে আশ্রয়দাতা যে কোনো প্লান্টই হোক, বা যে কোনো মৃত জৈব পদার্থই হোক, সেখান থেকে নিউট্রিশন নিয়ে, পুষ্টি নিয়ে তারা বেঁচে থাকে। এটাই হচ্ছে পরভোজী পুষ্টি। তো যেই সকল প্লান্টরা এই রকমের অ্যাক্টিভিটিস দেখায় তাদের এক কথায় বলে হেটেরোফাইটস। তাদের এক কথায় বলে হেটেরোফাইটস, মানে ওদের কাছে ক্লোরোফিল নেই, তারা মৃত জৈব পদার্থ বা আশ্রয়দাতা অর্থাৎ হোস্ট প্ল্যান্টের উপর ডিপেন্ড করে বেঁচে থাকে। এই যে হেটেরোফাইটস বললাম, সেটা কিন্তু আমরা যদি ক্লাসিফাই করি, আমরা মেইনলি 4 প্রকার দেখব হেটেরোফাইটস থাকে। নাম্বার 1, স্যাপ্রোফাইটস বা মৃতজীবী। এই ক্ষেত্রে স্যাপ্রোফাইটস বা মৃতজীবী যারা আছে, তারা পচা বা গলিত উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ থেকে জৈব পদার্থ শোষণ করে বেঁচে থাকে। আবার বলি, ডেডলি ডিকম্পোজড ম্যাটেরিয়াল বা সাবস্টেন্স যাই বলো, পচা গলা উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ থেকে জৈব পদার্থ সংগ্রহ করে তারা পুষ্টিরস শোষণ করে বেঁচে থাকে। এরা হচ্ছে স্যাপ্রোফাইটস। একটা কথা এখানে বলি যে স্যাপ্রোফাইটস যে আছে সেটা কিন্তু আহ, আহ, কিছু কিছু আছে পার্টলি আর কিছু কিছু আছে টোটাল। কিছু কিছু আছে পার্টলি আর কিছু কিছু আছে টোটাল, অর্থাৎ আহ, পূর্ণ মৃতজীবী মানে টোটাল স্যাপ্রোফাইটস, আর আংশিক মৃতজীবী মানে পার্টলি স্যাপ্রোফাইটস। তো সেটা কিছু না, সেটা হচ্ছে যারা টোটাল যারা টোটাল স্যাপ্রোফাইটস, তারা সম্পূর্ণরূপে হোল লাইফ সব সময় তারা কিন্তু ডিপেন্ড করতে হয় সেই ডেডলি ডিকম্পোজড মেটেরিয়াল বা পচাগলিত দেহাবশেষ যাই বলো ওইটার উপর। আহ, যেমন আহ, আমরা মাশরুম খাই আমরা, ওইটাকে আমরা বলতে পারি, অনেকে ব্যাঙের ছাতা বলে, যাক তোমরা ব্যাঙের ছাতা বলবে না, মাশরুম বলবে, যাকে আমরা সাইন্টিফিক্যালি এগারিকাস বলি। সো এগারিকাস যেটা আছে, এগারিকাসের আমি এখানে আবার দুটো স্পিসিস বলে দিচ্ছি, মনে রাখবে এইগুলি, এগারিকাস বাইস্পোরাস আর এগারিকাস ক্যাম্পেস্ট্রিস। মনে রাখবা যে এইগুলি এইগুলি কিন্তু এডিবল ফাঙ্গাস, অর্থাৎ আমরা খাদ্যরূপে গ্রহণ করতে পারি। সো এইগুলি হচ্ছে টোটাল স্যাপ্রোফাইটস। এছাড়াও আমরা ইস্টের কথাও বলতে পারি, পেনিসিলিয়াম মিউকর অনেক আছে, সেইগুলি তোমরা বই থেকে এক্সাম্পলগুলি দেখে নেবে। আর পার্টলি স্যাপ্রোফাইটস যেটা আছে, দেখো এখানে একটা খুব সুন্দর ঘটনা লক্ষণীয়, এটা একটু লক্ষ্য করবে। আমরা সবাই পাইন গাছ চিনি, সে গ্রিন প্ল্যান্ট, সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু একটা ব্যাপার লক্ষ্য রাখবে যে এখানে পাইন গাছের যে রুট থাকে অর্থাৎ মূল থাকে, সেখানে কিন্তু একটা ফাঙ্গাস থাকে, যাকে আমরা মাইকোরাইজা বলি। মনে রাখবে, মাইকোরাইজা খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য। সেই যে মাইকোরাইজা থাকে, সে কিন্তু অর্গানিক ডিকম্পোজড ম্যাটেরিয়াল থেকে নিউট্রিশন নিতে সক্ষম, অর্থাৎ গলিত জৈব পদার্থ শোষণ করতে সক্ষম। সে সে এটা নিয়ে পাইন গাছকে সাপ্লাই করে, সরবরাহ করে। তাহলে পাইন গাছের ক্ষেত্রে আমরা এখানে বলতেই পারি যে সে হচ্ছে, তার যে নিউট্রিশনের যে প্রসেসটা আছে সেটা পার্টলি সেপ্রোফাইট। কারণ কি? কারণ তার রুটের মধ্যে মাইকোরাইজা নামক ফাঙ্গাস বা ছত্রাক থাকে। এই হচ্ছে আমাদের সেপ্রোফাইট। আর এখন আমাদের দ্বিতীয় পয়েন্ট বললাম প্যারাসাইটস বা পরজীবী।
পরজীবী নামেই বোঝা যাচ্ছে। তারা কোনো হোস্ট প্ল্যান্টের থেকে পুষ্টিরস বা নিউট্রিশন নেয় এবং নিজেরা বেঁচে থাকে। কিন্তু এর জন্য কিন্তু হোস্ট প্ল্যান্টের অনেক ক্ষতি সাধন হয়, তাদের লস হয় হোস্ট প্ল্যান্টের। এটা কিন্তু প্যারাসাইটের ক্ষেত্রে মনে রাখবে। হোস্ট প্ল্যান্ট থেকে নিউট্রিশন নিয়ে তারা বেঁচে থাকে। সো ওই যে হোস্ট প্ল্যান্ট আছে অর্থাৎ আশ্রয়দাতা উদ্ভিদ আছে, তার কিন্তু ক্ষতি হয়। আচ্ছা, সে যাই হোক, তো এই ক্ষেত্রেও কিন্তু পূর্ণ পরজীবী এবং আংশিক পরজীবী, এই দুটো শব্দ আমরা এখানে জুড়ে দিচ্ছি। অর্থাৎ টোটাল প্যারাসাইট আর পার্শিয়াল প্যারাসাইট সেই একই রকম, যারা টোটালি ডিপেন্ড, আর একটা হচ্ছে পার্শিয়াল মানে হচ্ছে আংশিকভাবে ডিপেন্ড করে। যেমন তুমি এখানে ভাবতে পারো আহ, পূর্ণ পরজীবী যেটা সম্পূর্ণরূপে আশ্রয়দাতার উপর নির্ভরশীল, আর আংশিক পরজীবী যেটা সেটা সাময়িক কালের জন্য নির্ভরশীল। যেমন পূর্ণ পরজীবী বা টোটাল প্যারাসাইটের ক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসাবে বলতে পারি রেফলেশিয়া। হুম, রেফলেশিয়া সেটা বলতে পারি। তারপরে পটাটো বা আলুর যে পচে যায় যে সেই ডিজিজের জন্য যে ফাঙ্গাসটা দায়ী, সেটার কথা বলতে পারি, যেমন ফাইটোপথোরা, সেটা আলুর পচনশীল রোগের জন্য দায়ী। তারপরে পাকসিনিয়া বলতে পারি, পাকসিনিয়া গ্রামিনিস একটা ফাঙ্গাস, তার কথাও বলতে পারি। সে গমের হুইট যে আছে গম, তার মধ্যে ডিজিজ তৈরি করে। আহ, তারপর আমরা এখানে এইগুলির কথা আমরা বলতে পারি যে তারা হচ্ছে পূর্ণ পরজীবী অর্থাৎ টোটাল প্যারাসাইট। আর আংশিক পরজীবী যেটা পার্শিয়াল প্যারাসাইট যেটা, সেটা আমরা কয়েকটা এক্সাম্পল তোমরা মনে রাখবে আমি বলছি। লোরান্থাস, ভিসকাম, এই দুটো তোমরা মনে রাখবে যে তারা পার্টলি প্যারাসাইট অর্থাৎ আংশিক পরজীবী উদ্ভিদ। কি বললাম? লোরান্থাস আর ভিসকাম। এদের যে আহ, পরজীবী প্লান্টের যে নিউট্রিশনের যে প্রসেসটা আছে সেটাকে প্যারাসাইটিক নিউট্রিশন বা পরজীবীয় পুষ্টি বলে, সেটা মনে রাখবে। আর ওই আগে যে বলেছিলাম মৃতজীবীয় বা সেপ্রোফাইট, তাদের পুষ্টির পদ্ধতিকে বলা হয় সেপ্রোফাইটিক নিউট্রিশন বা মৃতজীবীয় পুষ্টি। তাহলে আমাদের এখানে দুটো চলে গেল, একটা হচ্ছে সেপ্রোফাইট আর একটা হচ্ছে প্যারাসাইট। এইবার আমরা 3 নম্বরে চলে যাই, সেটা হচ্ছে মিথজীবী বা সিমবায়োটিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, মিথজীবী বা সিমবায়োটিক। দেখো, আগে আমি একটা কথার মধ্যে জোর দিয়েছিলাম, সেটা হচ্ছে যে পরজীবী বা প্যারাসাইটের ক্ষেত্রে হোস্ট প্ল্যান্টের কিন্তু ক্ষতি হয়। আর এখানে এই জায়গাটায় একটা পয়েন্ট তুমি লক্ষ্য রাখবে যে ওইটার সাথে কি সিমিলারিটিস বা ডিস সিমিলারিটিস আছে। সো এখানে মিথজীবী বা সিমবায়োটিক, দেখো এখানে নিউট্রিশন বা পুষ্টির জন্য একটা একটা হোস্ট প্ল্যান্টই হোক আর চাহে প্যারাসাইটই হোক, তারা দুজনেই কিন্তু উপকৃত হয়। ভালো করে লক্ষ্য করে দেখো, পুষ্টির ফলে তারা দুজনেই কিন্তু উপকৃত হয়। অর্থাৎ যে পুষ্টির জন্য দুটি জীব বা অর্গানিজম একে অপরকে সহযোগিতায় পুষ্টি সাধন করার মাধ্যমে জীবন ধারণ করে এবং পরস্পর উপকৃত হয়, তাকে মিথজীবী বা সিম্বায়োটিক বলে। অর্থাৎ এখানে কোনো একটা হোস্ট প্ল্যান্টের মধ্যে যদি কোনো প্যারাসাইট বসে থাকে, তাহলে এই প্যারাসাইট তো উপকৃত হলো, লাভ হলো, তার সে নিউট্রিশন নিচ্ছে, বিনিময়ে কিন্তু সেও ওই হোস্ট প্ল্যান্টকে কিছু না কিছু দিচ্ছে। এই ধরনের যে ঘটনাগুলি থাকে তাদেরকে মিথজীবী বা সিম্বায়োসিস বলে, এবং তাদের যে নিউট্রিশনের প্রসেসটা তাকে বলা হয় সিম্বায়োটিক নিউট্রিশন। এই যে সিম্বায়োটিক বা মিথজীবী, সেটা কিন্তু দুই প্রকার, টু টাইপস। একটা হচ্ছে মিউচুয়ালিজম বা ব্যতিহারী, আরেকটা হচ্ছে কমেন্সালিজম বা সহভোক্তা। সো
মিউচুয়ালিজম বা ব্যতিহারি সেটা কি? এই যে নিউট্রিশন বা পুষ্টিটা আছে সেখানে দুইটা অর্গানিজম একই সাথে থেকে পরস্পরের সাহায্যে পুষ্টি সম্পন্ন করে। মানে এখানে তারা দুজন একসাথে থেকে নিউট্রিশন কমপ্লিট করে। এই প্রকার পুষ্টিতে দুইটা অর্গানিজম পরস্পরের সাহায্যে পুষ্টি সম্পন্ন করে, মানে তারা দুজনেই সেই পুষ্টিকে কাজে লাগানোর জন্য কাজ করে, সেটা মনে রাখবে। তারা দুজনে মিলেই এই কাজটা করে। এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে লাইকেন। লাইকেন সেটা হচ্ছে মিউচুয়ালিজমের এক্সাম্পল। দুজনে মিলে এখানে পুষ্টি সম্পন্ন করলো, মানে নিউট্রিশন সম্পন্ন করলো, এটা মনে রাখবে। তাহলে দুজনেই এখানে উপকৃত, দুজনেরই লাভ হলো, সেটা হচ্ছে মিউচুয়ালিজম বা ব্যতিহারি, এক্সাম্পল লাইকেন। এবার সহভোক্তা বা কমেন্সালিজম যেটা আছে, সেই ক্ষেত্রে দুটি অর্গানিজম তো থাকে ঠিক আছে, কিন্তু ডিফারেন্টলি তারা পৃথকভাবে পুষ্টি সম্পন্ন করে। ও ওরটা করছে, ও ওরটা করছে, সেটা হচ্ছে সহভোক্তা বা কমেন্সালিজম। এর এক্সাম্পল হচ্ছে রাসনা, মনে রাখবে রাসনা, RASNA। এই হচ্ছে আমাদের যে মিথজীবীয় বা সিম্বায়োটিক নিউট্রিশন। দেখো, দুটি উদ্ভিদের মধ্যে যদি আমি মিথজীবিতা বা সিম্বায়োসিস বলি, সেটা হচ্ছে লাইকেন। লাইকেন তো আমি বললাম কেন সে ইম্পর্টেন্ট, সেটা আমি তোমাকে একটু বলে দিচ্ছি। লাইকেনটা এমন এক প্রকার প্লান্ট যার বডিটা অ্যালগি এবং ফাঙ্গাস এর সমন্বয়ে গঠিত। অর্থাৎ লাইকেনটার মধ্যে আমরা অ্যালগি বা শৈবালের ক্যারেক্টারিস্টিক্সও পাই, আবার ছত্রাক বা ফাঙ্গাসেরও পাই। তাহলে ছত্রাক বা ফাঙ্গাস সে কি কাজ করছে? সে কি করে? জল এবং অজৈব লবণ শোষণ করে, ইনঅর্গানিক সল্ট শোষণ করে, ওয়াটার অ্যান্ড ইনঅর্গানিক সল্ট শোষণ করে শৈবালকে অর্থাৎ এলগিকে দেয়। কত ইন্টারেস্টিং ব্যাপার, লক্ষ্য করো। ফাঙ্গাস যে আছে, অর্থাৎ লাইকেনের যে ফাঙ্গাল পার্টটা আছে, সে জল এবং ইনঅর্গানিক সল্ট অ্যাবজর্পশন করে এলগিকে দেয়। আর এলগি, তার মধ্যে তো ক্লোরোফিল আছে, তোমরা সবাই জানো। সো সে ফুড প্রোডাকশন করতে পারে, ফুড সিনথেসিস করতে পারে। সে যখন ফুডটা বানায়, অর্থাৎ রান্না যখন সে করে নেয়, তখন সে নিজেও খায়, আবার ফাঙ্গাসকেও দেয়। তাহলে দেখো কত ইন্টারেস্টিং ব্যাপার। ফাঙ্গাস ও জল আর ইনঅর্গানিক সল্ট এলগিকে দেয়, অর্থাৎ র মেটেরিয়ালস দেয়, যে হ্যাঁ তুমি খাবার বানাও। আর শৈবাল কি করে, অর্থাৎ এলগি কি করে? সে এইগুলির মাধ্যমে, নিজের কাছে যেহেতু ক্লোরোফিল আছে, সে ফুড সিনথেসিস করে ফাঙ্গাসকে দেয়। বহুত ইন্টারেস্টিং। সো লাইকেনের এই ব্যাপারটা একটু মনে রাখবে। সো এখানে আমরা দেখলাম যে দুটি উদ্ভিদের মধ্যে সিম্বায়োসিস কিভাবে হয়, দুটি উদ্ভিদ কিভাবে। দেখো লাইকেন, তার মধ্যে এলগির আছে, আবার ফাঙ্গাস আছে, সুতরাং এখানে দুটো উদ্ভিদ। এইবার দেখি আমরা উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া, মানে অর্থাৎ প্ল্যান্ট এবং ব্যাকটেরিয়ার মধ্যেও সিম্বায়োসিস হয়। দেখো, মটর গাছ এবং রাইজোবিয়াম, গল্পটা হচ্ছে পি প্ল্যান্ট অ্যান্ড রাইজোবিয়াম। পি প্ল্যান্টের যে রুট আছে, তার মধ্যে ছোট ছোট গুটির মতো থাকে, এগুলিকে নোডিউল বা অর্বুদ বলে। সেই নোডিউলের মধ্যে থাকে রাইজোবিয়াম নামক এক প্রকার ব্যাকটেরিয়া। এই রাইজোবিয়াম অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেন, মনে রাখো কিন্তু ব্যাপারটা, রাইজোবিয়াম অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেন সাকিং করে মাটিতে নিয়ে আসে, এবং
হোস্ট প্ল্যান্ট অর্থাৎ যেই প্লান্ট, অর্থাৎ আমরা এখানে মটর গাছ বললাম, হোস্ট প্ল্যান্টকে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, অর্থাৎ প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। দেখো, প্রোটিন যে বললাম, প্রোটিন বেসিক্যালি কিন্তু এমন একটা যৌগ যার মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন থাকে। এখানে দেখো যে মটর গাছ, যে কোনো সিড মানেই সেখানে প্রোটিন থাকে। এই যে প্রোটিনটা বানাচ্ছে, কে তাকে সাহায্য করছে? রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া। কিভাবে? সে অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেন নিয়ে দিচ্ছে ওকে। নেওয়ার ফলে কি হয়? নেওয়ার ফলে পি প্ল্যান্ট প্রোটিন সিনথেসিস করতে পারে। তো বিনিময়ে রাইজোবিয়াম মটর গাছ থেকে কি নেয়? সেটাও প্রশ্ন। যে রাইজোবিয়াম পি প্ল্যান্ট থেকে কি পায়? মনে রাখবে, শর্করা জাতীয় খাদ্য পায়, মানে কার্বোহাইড্রেট পায়। রাইজোবিয়াম সে রাইজোবিয়াম একটা ব্যাকটেরিয়া, সে পি প্ল্যান্ট থেকে পাচ্ছে কি? কার্বোহাইড্রেট। সে পি প্ল্যান্টকে দিচ্ছে কি? নাইট্রোজেন। নাইট্রোজেন নিয়ে পি প্ল্যান্ট কি করছে? সে প্রোটিন সিনথেসিস করছে। দেখো কত ইন্টারেস্টিং ব্যাপার। সো এটা হলো উদ্ভিদ এবং প্ল্যান্ট এবং ব্যাকটেরিয়ার মধ্যে সিম্বায়োসিস। এবার আমরা একই রকম ভাবে আরেকটা দেখে নেই, আহ, উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে সিম্বায়োসিস, মানে প্লান্ট এবং অ্যানিমেলের মধ্যে সিম্বায়োসিস। দেখো, জু ক্লোরেলা, জু ক্লোরেলা এটা একটা শৈবাল, যে হাইড্রা, একটা প্রাণী, একটা অ্যানিমেল, তার এন্ডোডার্মে থাকে। একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এগুলি তোমরা পরে দেখবে, এইগুলি হচ্ছে লেয়ার। সো এন্ডোডার্মে থাকে। এই যে এলগিটা অর্থাৎ জু ক্লোরেলা ফুড সিনথেসিসের জন্য হাইড্রার কাছ থেকে CO2 গ্যাস গ্রহণ করে। দেখো কত ইন্টারেস্টিং। এই যে এলগিটা আছে, সে খাদ্য বানানোর জন্য হাইড্রার কাছ থেকে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে। তাহলে এখানে দেখো, হাইড্রা কিন্তু কার্বন ডাই অক্সাইড এলগিটিকে দিচ্ছে। বিনিময়ে হাইড্রা কি করে? শর্করা অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কার থেকে নেয়? হাইড্রার থেকে নেয়। সরি, বিনিময়ে সে শৈবাল থেকে কি নেয়? শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। তাহলে দেখো, হাইড্রা এলগি থেকে কার্বোহাইড্রেট জাতীয় ফুড নিয়ে যাচ্ছে, আবার হাইড্রা এলগি বা শৈবালকে কি দিচ্ছে? CO2 গ্যাস দিচ্ছে। তো এখানে আমরা দেখলাম প্লান্ট এবং অ্যানিমেলের মধ্যে সিম্বায়োসিস। এই হলো আমাদের মিথজীবী বা সিম্বায়োটিক। এইবার 4 নম্বরে হচ্ছে ইনসেক্টিভোরাস প্ল্যান্ট। ইনসেক্টিভোরস বা পতঙ্গভুক। কিছু কিছু উদ্ভিদ তাদের নাইট্রোজেনের ডিমান্ডের জন্য, কিছু কিছু প্লান্ট তাদের নাইট্রোজেনের দরকার, সেজন্য তারা ইনসেক্ট বা পতঙ্গকে ধরে তার থেকে নাইট্রোজেন সাকিং অর্থাৎ শোষণ করে তাদের নিউট্রিশনটা কমপ্লিট করে। এই ধরনের প্ল্যান্টগুলিকে বলা হয় ইনসেক্টিভোরাস বা পতঙ্গভুক উদ্ভিদ। কি বললাম? বললাম কিছু কিছু গাছ আছে যাদের নাইট্রোজেনের দরকার, যাদের ওই জায়গায় প্রোটিনের দরকার, প্রোটিনের প্রয়োজন যাদের, তারা কিছু কিছু ইনসেক্টকে গ্রাস করে তাদের থেকে নাইট্রোজেন সাকিং করে নিউট্রিশন কমপ্লিট করে। এদেরকে বলা হচ্ছে ইনসেক্টিভোরাস বা পতঙ্গভোগ উদ্ভিদ। যেমন পাতাঝাজি আছে, হ্যাঁ, পিচার প্ল্যান্ট আছে অর্থাৎ কলসপত্রী আছে, ড্রসেরা আছে মানে সূর্য শিশির। এরা হচ্ছে ইনসেক্টিভোরাস বা পতঙ্গভোগ উদ্ভিদ। এই হচ্ছে আমাদের আজকের মেইন আলোচনা, অটোট্রপিক এবং হেটেরোট্রপিক নিউট্রিশন।
তোমাকে যদি জিজ্ঞেস করে যে অটোট্রফিক এবং হেটারোট্রফিক নিউট্রিশনের পার্থক্য বা ডিফারেন্স লিখো, তাহলে তোমরা অবশ্যই এখানে আলোচনা থেকে বুঝতে পেরেছো যে অনেক লেখার আছে, অনেক লেখার আছে। তো এইগুলি তোমরা একটু বই থেকে দেখে নেবে। পাশাপাশি আমার এখানে অনেক কিছু কিছু টার্মস যেটা আমি এখানে রিপিট করিনি, রিপিট এই জন্য করিনি, ভিডিওটা খুব বড় হয়ে যায়। সো এইগুলি আমার আগের ভিডিওগুলির মধ্যে আছে, সেজন্য আমি রিপিট করিনি। তোমাদের যাদের প্রয়োজন তোমরা ওই ভিডিওগুলি একটু ফলো করে নেবে।